হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ফার্মা স্টাডি। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। ফার্মাকোলজি সাবজেক্টের রিসেপ্টর থিওরি, টাইরোসিন কাইনেজ নিয়ে আলোচনা করব। আমার সাথে লাস্ট অব্দি জুড়ে রেখো এবং সমস্ত ভিডিওটি তোমরা এখানে পেয়ে যাবে রিসেপ্টর থিওরির। তো দেখে নেব যে রিসেপ্টর থিওরি টাইরোসিন কাইনেজ। তা টাইরোসিন কাইনেজ হলো একটা রিসেপ্টর যেটা আমাদের সেল সারফেসে থাকে এবং নিজস্ব এনজাইমিক অ্যাক্টিভিটি থাকে। এবার রিসেপ্টর কি করে, কোষের বাইরে থেকে আসা কোনো সিগন্যাল গ্রহণ করে এবং কোষের ভিতরে গিয়ে একটা বায়োকেমিক্যাল রেসপন্স তৈরি করে। এই যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, তার প্রধান কাজ হলো সেল গ্রোথ, সেল ডিভিশন, ডিফারেন্সিয়েশন, কিছু মেটাবলিজম এবং কিছু সার্ভাইভাল সিগন্যালিং করে। এবার এখানে যদি দেখি আমরা যে আরটিকে কে অ্যাক্টিভেট করে, আরটিকে যেটা কি হয় সেল মেমব্রেনে থাকে, এটি মেমব্রেনের এক দিক থেকে আর এক দিকে যায়। তো এই গঠন অনুযায়ী রিসেপ্টর টাইরোসিন কাইনেজের তিনটি পার্ট থাকে। সেটা হচ্ছে কি, যেটা এক্সট্রা সেলুলার ডোমেন, আমরা ফটোতে দেখতে পাচ্ছি যে কি এক্সট্রা সেলুলার ডোমেন, যেটা কোথায় থাকে, কোষের বাইরে, সেখানে কি হয় লাইগ্যান্ড এসে বাইন্ড করে। আর একটা হয় কি ট্রান্স মেমব্রেন ডোমেন, যেটা মেমব্রেনের ভেতরে থাকে, যেটা কি করে কাজ হচ্ছে অ্যাঙ্কারিংয়ের কাজ করে। ইন্টারসেলুলার কাইনেজ ডোমেন থাকে, সেটা কোথায় থাকে, কোষের ইনসাইডে ভেতরে থাকে, যেটা কি হয় ফসফোরাইলেশন হয়। তো এবার আমরা যদি দেখি এই যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, সেটা বাইরে আউটসাইড কোনো একটা যদি সিগন্যাল আসে, সেটা কি হয় ফসফোরাইলেশন ইনসাইড, তাহলে সেলের মধ্যে ফসফোরাইলেশন হয় এবং সেলুলার একটা রেসপন্স ক্রিয়েট করে। এবার স্টেপ বাই স্টেজ আমরা প্রথমে দেখব টাইরোসিন কাইনেজ রিসেপ্টর কিভাবে কাজ করছে। তো প্রথমে দেখতে পাচ্ছি কি যে লাইগ্যান্ড বাইন্ডিং হচ্ছে। তো লাইগ্যান্ড বাইন্ডিং কি হয়, প্রথমে লাইগ্যান্ড রিসেপ্টরের এক্সট্রা সেলুলার অংশে, এক্সট্রা সেলুলার পার্টে বাইন্ড করে এবং লাইগ্যান্ড বাইন্ড হতে পারে যেরকম হচ্ছে কি, এক্সাম্পল যদি দেখি আমরা ইজিএফ, পিডিজিএফ বা ইনসুলিন, এফজিএফ, ভিইজিএফ, এগুলোতে লাইগ্যান্ড এসে বাইন্ডিং হয়, লাইগ্যান্ডে এসে এগুলো। তো এগুলো যখনই এসে বাইন্ডিং হবে রিসেপ্টরের, তো সেখানে একটা কি আসবে, অ্যাক্টিভেশন সিগন্যাল আসবে। এবার কি হবে, সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ডাইমারাইজেশন। লাইগ্যান্ড বাইন্ডিং করার পর দুটো যে রিসেপ্টর, সেটা কি হয় খুব কাছাকাছি চলে আসে। তো প্রথমে যখন এরা সিঙ্গেল থাকে সেটা হচ্ছে কি মনোমার, আর দুটো যখন একসঙ্গে কাছাকাছি চলে আসবে তখন কি হয়ে যাবে, ডাইমারাইজেশন হবে। এবার ডাইমারাইজেশন যখনই হবে কি, যে টাইরোসিন কাইনেজ দুটো রিসেপ্টর এসে বাইন্ডিং হলো এবং ডাইমারাইজেশন ফর্ম করলো। তো এই ডাইমারাইজেশন হওয়াটা কি হয়, খুবই একটা ইম্পর্টেন্ট, কাইনেজ ডোমেন অ্যাক্টিভেটে হতে এটি খুব দরকারি সাবস্ট্যান্স। এবার কেন ডাইমারাইজেশন দরকার, কারণ দুটো রিসেপ্টর একে অপরকে অ্যাক্টিভেট করে। তো একটা রিসেপ্টর অন্যটির টাইরোসিন রেসিডিউয়ে ফসফেট যোগ করে, তো সেই জন্যই আমাদের ডাইমারাইজেশন দরকার হয়। এবার কি হয়, 3 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে অটো ফসফোরাইলেশন। আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারসেলুলার কাইনেজ ডোমেনে এটিপি ব্যবহার করে টাইরোসিন রেসিডিউয়ে ফসফেট যোগ করে। যেমন টাইরোসিন সঙ্গে এটিপি যোগ হয়, এবার টাইরোসিন সাথে কী তৈরি হয়, এডিপি। এটিকেই বলা হয় অটো ফসফোরাইলেশন বা
ট্রান্সফসফোরাইলেশন। এবার টাইরোসিন কেন একটা ইম্পর্টেন্ট? টাইরোসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যার OH গ্রুপে ফসফেট যুক্ত হয়। এবার ফসফোরাইলেশন হয়, সেই জন্য কি হয়, রিসেপ্টার অ্যাক্টিভেট হয় এবং ডকিং সাইট তৈরি হয় এবং সিগন্যালিন প্রোটিন বাইন্ড করতে পারে। এই জন্য টাইরোসিন খুব একটা ইম্পর্টেন্ট। এবার SH2 ডোমেন ও PTB ডোমেন, অনেক সিগন্যালিং প্রোটিনের মধ্যে বিশেষ ডোমেন থাকে যেটা হচ্ছে কি SH2 ডোমেন বা P2B ডোমেন। এরা ফসফোটাইরোসিন চিনতে পারে এবং বাইন্ড করে, এইভাবে একটা সিগন্যাল ডাউনস্ট্রিমে যায়। এবার যদি আমরা দেখি, যখনই অটোফসফোরাইলেশন হলো এবং ডকিং প্রোটিন বাইন্ডিং হলো, তখন কি করে, দুটো পাথওয়ে আছে, যেমন হচ্ছে কি একটা RAS-MAPK পাথওয়েকে অ্যাক্টিভেট করে, যেখানে আমরা কি দেখতে পাবো, যেখানে RAS হচ্ছে একটি GTP বাইন্ডিং প্রোটিন, যেটা কি হয় ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা হচ্ছে RAS-GDP, এবং অ্যাক্টিভ ফর্ম হয় RAS-GTP। তাহলে SOS প্রোটিনের GDP সরিয়ে GTP লাগাতে হেল্প বা সাহায্য করে। এবং এখানে আর একটা দেখবো যে ম্যাপ কাইনেজ কাসকেড, যেখানে এর সিকোয়েন্সিয়াল কাইনেজ অ্যাক্টিভেশন হয়, ফলে র্যাপ এবং MEK থেকে তৈরি হয় ERK। এবার নিউক্লিয়াসে যায়, সেখানে গিয়ে জিনকে এক্সপ্রেশন করে এবং জিন এক্সপ্রেশনের ফলে কি হবে, পলিফেরেশন হবে এবং ডিফারেন্সিয়েশন হবে। আর একটা যেটা পাথওয়ে আছে সেটা হচ্ছে AKT বা PI3K পাথওয়ে, এটি সার্ভাইভাল পাথওয়ে। তো এখানে দেখা যায় কি PI3 হচ্ছে মেমব্রেন ফসফোলিপিডকে পরিবর্তন করে এবং মেমব্রেন ফসফোলিপিডের যে PIP2 ফসফোইনোসিটাল বিসফসফেট যেটা থাকে সেটাকে PIP3-তে কনভার্ট করে এবং PIP3 AKT অ্যাক্টিভেট করে। AKTর কাজ হলো অ্যাপোপ্টোসিস কমায়, প্রোটিন সিনথেসিস বাড়ায় এবং সেল সার্ভাইভাল বাড়ায়, এবং mTOR অ্যাক্টিভেট করে গ্রোথ রেট বাড়িয়ে দেয়। আর একটা হয় PLC গামা পাথওয়ে, যেখানে কি হয় PIP2 ব্রেকডাউন হয়ে যায় এবং IP3 ড্যাগ পাথওয়ে, PIP2 ব্রেকডাউন হয়ে IP3 প্লাস ড্যাগ ডাইঅ্যাস্টাইল গ্লিসারালডিহাইড তৈরি হয় এবং ক্যালসিয়াম রিলিজ করে এবং প্রোটিন কাইনেজ C অ্যাক্টিভেটেড করে। এবার এই RTK এর কিছু বায়োলজিক্যাল ইফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে প্রলিফেরেশন মানে সেল ডিভিশন হবে, তারপরে সার্ভাইভাল অ্যাপোপ্টোসিসকে কী করবে, ইনহিবিশন করবে, এবং মাইগ্রেশন মানে মুভমেন্টে হেল্প করবে, এবং অ্যাঞ্জিওজেনেসিস মানে নতুন ব্লাড ভেসেলের ফরমেশন হবে। তো এটাই ছিল টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের সিগন্যাল পাথওয়ে এবং কিভাবে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেট হয় এবং কোন কোন পাথওয়েকে অ্যাক্টিভেট করে, ফলে কি কি আমরা রোল দেখতে পাই, সেইটাই ছিল আজকের ডিসকাশন। এবং এই যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর থিওরিতে ইনসুলিন রিসেপ্টরও কাজ করে। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।